আসসালামু আলাইকুম। পড়ছি গল্প অফিডিয়ান, লিখেছেন রানী আমিনা। পর্ব 56। সাফন গর্জে উঠল আবারও, হেসে বলল, রাখ তোদের উপায়। আমি মরি আর বাঁচি তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে আমি যদি এখান থেকে নিজেকে ছাড়াতে পারি, তোদের বাঁচার আর কোনো উপায় থাকবে না। সাফওয়ান যে কোনো কথাই শুনবে না সেটা বেশ ভালোভাবেই বুঝল মাইকেল। তবুও দমে না গিয়ে ও বলল, দেখুন মিস্টার আহমেদ, আমরা চাই আপনি বেঁচে থাকুন। আপনার মতো এমন রেয়ার আর বেসিক্যালি ইম্পসিবল হাইব্রিডকে আমরা এইভাবে হারিয়ে ফেলতে চাই না। আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন তবে আপনিও বেঁচে থাকবেন, আমাদেরও লাভ হবে। আর হার্ভার্ড যা চায় তা সে পেয়ে যাবে। আর আপনি খুব ভালো করেই জানেন হার্ভার্ড কী চাই। তার জন্য আপনার বিষ গ্রন্থি সহ আপনার বিষ থলি কেটে ফেলতে হবে। কিন্তু এইগুলো আপনার শরীরে এমনভাবে অ্যাটাচ করা যে সেগুলো কেটে ফেললে আপনি আর বাঁচবেন না। তবে আপনি যদি স্বেচ্ছায় আপনার বিষ দাঁত দিয়ে বিষ বের করে আমাদেরকে প্রোভাইড করেন, তবে আপনার বিষ গ্রন্থি আর কেটে ফেলার প্রয়োজন পড়বে না। আপনিও বেঁচে থাকবেন, আর হার্বার্টও যা চায় সেটা পাবে। বরং যা চাইতো তার থেকে অনেক বেশিই পাবে। আর আমরাও আপনার উপর রিসার্চ করতে পারবো। সাফওয়ান দাঁত মেলে হিংস্রভাবে তাচ্ছিলের হাসি হাসল। ওর ঝকঝকা ক্যানাইন দাঁতদ্বয় ঝলকে উঠল ল্যাবের আলোতে। মাইকেল আর জর্জ অভিভূত চোখে তাকিয়ে দেখল সাফওয়ানকে। সৃষ্টিজগতের এক অদ্ভুত বিস্ময় এখন ওদের সামনে। সাফওয়ানের খোলস ছেড়েছে সদ্য। শরীরের খসখসে চামড়ার লেয়ারটা খুলে গেছে। ভেতরে এখন নতুন চামড়া। উজ্জ্বল শ্যামলা সে চামড়া যেন চকচক করছে। কঙ্কালসার শরীরেও অসম্ভব রকম সুন্দর দেখাচ্ছে সাফওয়ানকে। ওই জলজলের চোখ দুইটা যেন সব আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। ওই চোখ দুইটার দিকে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। সাফওয়ান হাসতে হাসতে হঠাৎ করে হাসি থামিয়ে ইস্পাত কঠিন গলায় বলল, আমি বেঁচে থাকতে হার্ভার্ড যা চাইছে তা পাবে না। আর বেঁচে থাকার জন্য কারোর সাথে সমঝোতা করার মতো কাপুরুষোচিত কাজ আমার দ্বারা সম্ভব না। ওই হার্ভার্টের সাথে সমঝোতা করার চেয়ে আমি মৃত্যুকে বেশি পছন্দ করব। তারপর আবার মুখে অদ্ভুত রকমের হাসি ফুটিয়ে চোখ দুটো বন্ধ করে সাফওয়ান বলল, কিন্তু তোরা চাইলেও আমাকে বাঁচিয়ে রাখতে পারবি না, কারণ আমার মেডিসিন আমার কাছে নেই। সুতরাং আমি এমনিতেও মারা পড়ব, এবং খুব দ্রুতই। তাই এসব মৃত্যু সমঝোতা আমার কাছে নিছক কয়েকটা শব্দ ছাড়া আর কিছুই না। মাইকেল আর জর্জ চমকে একে অপরের দিকে তাকালো। ওরা জানে সাফওয়ান একজন কেমিস্ট, কিন্তু ও যে নিজের জন্য কিউর তৈরি করে ফেলতে পারবে তা ওরা ভাবেনি। চোখে চোখে দুজন কথা বলে নিয়ে সাফওয়ানকে আবার বলল, আপনি চাইলে আপনার মেয়েড আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। সেটা কোথায় পাওয়া যাবে? সেই স্থানের নাম বলে দিলে আমাদের লোকেরা গিয়ে খুঁজে নিয়ে আসবে। দেখুন মিস্টার আহমেদ, আমরা চাই আপনি বেঁচে থাকুন। আপনার মতো একজন হাইব্রিড ক্রিয়েচারকে আমরা কোনো মতেই হারাতে চাই না। কিন্তু সাফওয়ান ওদের কথার কোনো উত্তরই দিল না। চোখ বন্ধ করে স্ট্রেচারেই শুয়ে রইল। কথা বলে নিজের বেঁচে থাকা এনার্জিটুকু নষ্ট করতে ওর ইচ্ছে করছে না। মাইকেল আর জর্জ এতক্ষণে বুঝল যে সাফওয়ানকে এত স্বাস্থ্যকর আর ক্যালোরিযুক্ত খাবার দেওয়ার পরও কেন সাফওয়ানের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না। কিছুক্ষণ সাফওয়ানের থেকে উত্তরের আশায় দাঁড়িয়ে থেকে যখন সাফওয়ানের কোনো হেলদোল দেখল না, তখন সাফওয়ানকে একা ছেড়ে ওরা বেরিয়ে গেল। বেরিয়ে এসে জর্জ মাইকেলকে বলল, ছেলেটা যদি আমাদেরকে ওর কিউরের খোঁজ না দেয় তবে আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। হার্বার্টের কথা মতোই আমাদের ছেলেটার বিষথলিটা কেটে ফেলতে হবে। জর্জের কথায় মাইকেল চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু ওর বিষথলিতে 250 গ্রাম বিষ থাকার কথা ছিল। সেটা এখন রিডিউস হয়ে 170 গ্রামে পরিণত হয়েছে। এটা খুব সম্ভবত হচ্ছে ওর মেডিসিনের অভাবে, আমার যা ধারণা। আর এইভাবে চলতে থাকলে সেটা আরও কমে যাবে। এই কথা হার্বার্টকে জানালে কি হবে বুঝতে পারছো? জর্জ হঠাৎ কিছু একটা ভেবে চমকে বলে উঠল, আমরা যদি হার্বার্টকে বলি যে সাফওয়ান আহমেদের তৈরি করা মেডিসিনের অভাবে তার বিষ শেষ হয়ে গেছে বা খুব অল্প পরিমাণে আছে, তবে কি কোনোভাবে সাফওয়ানকে বাঁচানো সম্ভব? মাইকেল কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলল, হ্যাঁ, আমরা চেষ্টা করে দেখতে পারি। তবে এতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু একবার চেষ্টা করে দেখলে ক্ষতি নেই। যা কিছু হতে পারে। জর্জ মাইকেলের কথায় সায় জানালো। তারপর চোখে চোখে নিজেদের সিদ্ধান্তটা পাকাপোক্ত করে ওরা ডিসিশন নিল খুব দ্রুতই হার্ভার্টের সাথে কথা বলার। রুমাইশা ল্যাবের ভেতরে বসে ব্যাগ গোছাচ্ছে। শাফিন দাঁড়িয়ে আছে পাশে। সকালবেলা গিয়ে রুমাইশার কথা মতো নির্দিষ্ট কিছু পোশাক বাড়ি থেকে এনে দিয়েছে ও। তারপর বোরখা পরে রুমাইশা শাফিনের সাথে বাজারে গিয়ে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এসেছে। রুমাইশা যে সহি সালামতে আছে সেটা এখনই বাড়ির কাউকে জানাতে বারণ করেছে রুমাইশা। ও এই দেশ ছাড়ার পরই জানাতে বলেছে। নইলে আয়শা বা রুনিয়া কেউই হয়তো ওকে ছাড়তে চাইবে না। আর এখন এসব ইমোশনাল কথাবার্তার কোনো জায়গা সময় কিছুই ওর কাছে নেই।
ব্যাগের চেইন আটকাতে আটকাতে রুমাইশা শাফিনকে জিজ্ঞেস করলো, রাফসান ভাইয়া কত দূর? শাফিন উত্তরে বলল, প্রায় চলে এসেছে, আর 10 মিনিটের মাথায় মনিহার পৌঁছে যাবে বলছে। এতক্ষণে হয়তো আরও কাছাকাছি চলে এসেছে। তারপর বিছানার উপর এসে বসতে বসতে শাফিন জিজ্ঞেস করলো, এই অল্প কয়টা জিনিসে হবে? একটা ট্রলি ব্যাগও নিচ্ছ না, শুধু একটা ব্যাকপ্যাক নিচ্ছ। তুমি মেয়ে মানুষ, তোমার জিনিসপত্র বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এখনো ভেবে দেখো, ট্রলি ব্যাগ লাগলে বলো, আমি আমারটা তোমাকে দিয়ে দেব। রুমাইশা শাফিনের দিকে এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়ে বলল, লাগবে না, এতেই হবে। আমি ট্যুরে যাচ্ছি না, তাই বেশি জিনিসের প্রয়োজন নেই। আর এটাই হয়তো তোদের সাথে আমার শেষ দেখা। আর কবে তোদের সাথে আমি দেখা করতে পারবো বলতে পারছি না। হয়তো আর কখনো দেখা হবে না, বা হলেও বহু বছর পর। তবে আমি সেফলি সব কাজ শেষ করতে পারলে তোকে জানাবো অবশ্যই। শাফিন দীর্ঘশ্বাস ছাড়ল। সবাই ওদেরকে ছেড়ে যাচ্ছে, কেউ থাকছে না। লুকাস নামের অসভ্যটার উপর খুব রাগ হলো ওর। ওই শয়তানটার জন্যই এত কিছু হয়েছে ওদের সাথে, নইলে সবকিছুই ঠিকঠাক থাকতো। ওরাও আগের মতো হেসে খেলে জীবনটা পার করে দিতে পারত। কিছুক্ষণ পর শাফিনের ফোন বেজে উঠল। ও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রাফসানের নাম দেখেই বলে উঠল, ভাইয়া মনিহার এসে গেছে হয়তো, তুমি এখানেই থাকো, আমি আমার বাইকটা নিয়ে ভাইয়াকে এগিয়ে নিয়ে আসি। রুমাইশা ইশারায় সম্মতি জানালো। শাফিন বেরিয়ে গেল ল্যাব থেকে। রুমাইশা সব গোছগাছ শেষে নিজেও রেডি হতে শুরু করলো। কালো বোরখার উপর কালো হিজাব নিকাব দিয়ে নিজেকে ঢেকে নিল ও। রাফসান ফ্লাইটের ইমার্জেন্সি টিকিট বুক করেছে আজ ভোরবেলাতেই। রাত 11টায় ফ্লাইট ওর। রাফসান এসে পৌঁছালেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে ও ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। বেশি দেরি হয়ে গেলে ওর সাফওয়ানকে হয়তো আর জীবিত পাবে না ও। খানিকক্ষণ পর রাফসানকে নিয়ে ল্যাবের ভেতর ঢুকলো শাফিন। রাফসান ভেতরে ঢুকে দ্রুত পায়ে রুমাইশার কাছে এসে বোরখা আবৃত রুমাইশাকে নিজের সাথে জড়িয়ে নিল শক্ত করে। অনেকগুলো দিন পর বোনকে কাছে পেয়ে রাফসানের যেন হৃদয়টা জুড়িয়ে গেল। রুমাইশাও ভাইয়ের বুকের উপর শান্ত হয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর রুমাইশাকে ছেড়ে দিল রাফসান। তারপর বোরখার উপর দিয়ে ওর চোয়াল দুইটা দুই হাতে আগলে নিয়ে বলল, আবার কবে তোর দেখা পাবো জানি না। তুই যে সহি সালামতে আছিস তাতেই আমি খুশি। ওইখানে পৌঁছেই ফোন দিবি। আমার বা শাফিনের যে কোনো একজনের কাছে দিলেই হবে। আর প্রত্যেকদিন আপডেট জানাবি। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন তিনি তোকে জীবনের সব ক্ষেত্রে সফল করেন। আমিন। রুমাইশা ওপর নিচ মাথা নাড়িয়ে সায় মানালো। তারপর বলল, বাবা মায়ের খেয়াল রেখো ভাইয়া। আর আমি চলে যাওয়ার পরই তাদের জানিও যে আমি ঠিক আছি। তবে কোথায় আছি, কি করছি সে বিষয়ে কাউকে কিছুই জানানোর দরকার নেই এখন। আমি আমার কাজে সফল হলে তবেই তাদেরকে জানিও। আর আমি যদি সফল হতে না পারি, তবে হয়তো আর কখনোই আমাদের দেখা হবে না। সাফনের সাথে সাথে হয়তো আমাকেও তোমরা হারাবে। তবে আমি সফল হব বলেই আশা রাখি। বাকিটা আল্লাহ ভরসা। রাফসান আরও একবার রুমাইশাকে বুকে টেনে নিল। তারপর নিজের থেকে রুমাইশাকে ছাড়িয়ে ওর বোরকার উপর দিয়ে ওর কপালে চুমু খেল রাফসান। রুমাইশা রাফসানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল শাফিনের সাথে। শাফিন রাফসানকে নিয়ে আসার সময় বাড়ির রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে এসেছে। আবারও রুমাইশাকে নিয়ে সেই রাস্তা দিয়েই বাইক নিয়ে ছুটল শাফিন। মনিহারি গিয়ে রুমাইশাকে ঢাকাগামী বাসে তুলে দিল ও। আর এরপর বাস ছেড়ে দিলে শাফিনের থেকে বিদায় নিয়ে রুমাইশা চলল এক কঠিন যুদ্ধের ভেতর নিজেকে সঁপে দিতে। মাইকেল আর জর্জ গাড়িতে করে আবার ল্যাবে ফিরছে। মুখ ভার দুজনেরই, কারণ সত্যি হিতে বিপরীত হয়েছে। হার্ভার্ডকে যখন বলা হলো যে সাফওয়ানের শরীরে বিষের পরিমাণ খুব কম, কারণ তার মেডিসিনটা তার সাথে নেই, তখন থেকেই হার্ভার্ড চটে গেছে ভীষণ। এত টাকা খরচ করে এত লোকজন লাগিয়ে সাফওয়ানকে খুঁজে এনে কোনো প্রফিট সে পাবে না জানার পর থেকেই তার মাথায় কাজ করছে না। কিন্তু এত সহজে হার মানার পাত্র হার্বার্ট নয়। সে তখনই মাইকেল আর জর্জকে আদেশ করেছে যেভাবেই হোক সাফওয়ানের মেডিসিনের খবর যেন ওরা সাফওয়ানের মুখ থেকে বের করে। আর তারা যদি ব্যর্থ হয়, তবে সে নিজের ছেলেদের লাগাবে সাফওয়ানের মুখ থেকে কথা বের করতে। আর তার ছেলেরা যে সাফওয়ানকে কমের উপর ছেড়ে দেবে না, সেটা ও সাফ সাফ জানিয়ে দিয়েছে হার্বার্ট। ব্যর্থ হয়ে ফিরে আসছে মাইকেল আর জর্জ। তারা এখন শুধু ভাবছে সাফওয়ানের থেকে কিভাবে মেডিসিনের খোঁজ বের করা যায়। এই তথ্য জানতে না পারলে তাদের আমও যাবে, ছালাও যাবে। এদিকে ল্যাবে থাকা সাফওয়ানের শরীর আরও খারাপের দিকে এগোচ্ছে। এখন আর নিজেকে ছাড়ানোর জন্য আগের মতো অস্থির হয়ে ছটফট করে না। স্থির হয়ে শুয়ে থাকে সারাদিন। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। ওকে দেখাশোনা করার জন্য নিযুক্ত নার্স মেয়েটি হাজার চেষ্টা করেও ওকে কিছুই খাওয়াতে পারছে না। চুলদাড়ি সব লম্বা হয়ে বন মানুষের মতো দেখাচ্ছে ওকে। জর্জ কয়েকবার চেষ্টা করেছে সাফওয়ানের চুলদাড়ি কাটার ব্যবস্থা করার, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সাফওয়ানের চুল দাড়ি কেউ স্পর্শ করতে পারেনি। জর্জ আর মাইকেল ফিরে এলো। ওদের সাথে অন্যান্য ডাক্তার আর গবেষকদের ছোটখাটো একটা মিটিং হলো সাফওয়ানকে নিয়ে। এরপর মিটিং শেষে ওরা সবাই মিলে এলো সাফওয়ানের রুমে। কিন্তু ওদের উপস্থিতিতে সাফওয়ান কোনো নড়াচড়া করলো না। আগের মতো করেই বিছানায় পড়ে রইল।
নার্স মেয়েটা ওদের খবর দিল যে সাফওয়ান গতকাল সকাল থেকে কিছুই খায়নি। অনেক জোর করার সত্ত্বেও সাফওয়ানকে সে কিছুই খাওয়াতে পারেনি। মাইকেল সহ অন্যান্যরা নিজেদের ভেতর কিছু কথা বলে নিল। তারপর মাইকেল ইশারা করলো সবাইকে বাইরে বেরিয়ে যেতে। নার্স মেয়েটি সহ অন্যান্যরাও বেরিয়ে গেল মাইকেলের ইশারায়। মাইকেল পাশ থেকে একটা চেয়ার টেনে নিয়ে স্ট্রেচারের পাশে বসে নরম গলায় বলল, দেখুন সাফওয়ান আহমেদ, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আমরা আপনাকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের পক্ষে যত যা করা সম্ভব সবকিছু করতেই আমরা প্রস্তুত। কিন্তু যার জন্য আমরা এত কিছু করছি সে নিজেই যদি আশা হারিয়ে ফেলে, তাহলে কিভাবে হবে বলুন? সাফওয়ান আগের মতো করে চোখ বন্ধ রেখেই ঝাঁঝালো গলায় বলল, আপনার কাছে আমি জ্ঞান চাইনি। আপনি আমাকে ডিস্টার্ব না করে একা ছেড়ে দিলেই আমি বেশি খুশি হব। আর পারলে আমার বাঁধনগুলো খুলে দিয়ে এখান থেকে কেটে পড়ুন। আমি স্বাভাবিকভাবে একটু হাঁটাচলা করতে চাই। মাইকেল চিন্তা করলো সাফওয়ানকে জোর জবরদস্তি করে কিছু হবে না। মেডিসিনের খবরটা জানতে তাকে ধীরে স্থিরভাবে সামনে আগাতে হবে। তাই আর জোরে জোরে না করে কিছুক্ষণ চুপ থেকে সে জোরে হাঁক ছাড়ল। অ্যাশলি! মাইকেলের ডাকে নার্স মেয়েটি রুমের ভেতর এসে মাইকেলের পাশে দাঁড়ালো। আদেশের অপেক্ষায়। মাইকেল তাকে বলল, মিস্টার সাফওয়ান আহমেদের বাঁধনগুলো খুলে দাও। আর সে যদি কোনো ধরনের প্লেজার চায় তবে তাকে কোনো কিছুতে বাধা দিও না। নার্স মেয়েটি মাইকেলের ইশারা বুঝল। তাকে বাইরে থেকে আগেই বলে দেওয়া হয়েছে এ ব্যাপারে। গাঢ় লাল লিপস্টিক দেওয়া ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল তার। মাইকেলকে চোখের ইশারায় আশ্বস্ত করল সে। কিন্তু তখনই স্ট্রেচারে শুয়ে থাকা সাফওয়ান চোখ বন্ধ অবস্থায় গমগমে কণ্ঠে বলে উঠল, আমার ওসবে রুচি নেই। আমাকে যেন কেউ কোনোভাবে বিরক্ত না করে, নইলে কিন্তু মোটেই ভালো হবে না। উপরে পাঠানোর সময় আমি নারী পুরুষ মানি না। কথাটা মাথায় গেঁথে রাখবেন। নার্স মেয়েটা সাফওয়ানের কথায় কিছুটা ভয় পেল। সে শুনেছে যে সাফওয়ান একজন হিটম্যান, কিন্তু তার মতো সুন্দরীকে সাফওয়ান মারতে পারবে বলে তার মনে হলো না। তাই নিজের ভয়কে পাশ কাটিয়ে সাফওয়ানের কাছে গিয়ে ওর হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল। কঙ্কালসার শরীরটা নিয়ে উঠে বসলো সাফওয়ান। হাত পায়ের যে জায়গাগুলোতে মেটালিক বন্ধন ছিল সে জায়গাগুলো ছিলে গেছে। সাফওয়ান এতদিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে ছিলে যাওয়া জায়গাগুলোর অনেকাংশেই নতুন চামড়া গড়ে উঠতে শুরু করেছে। সাফওয়ানকে বিদায় জানিয়ে চলে যাওয়ার জন্য মাইকেল চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আপনি চাইলে আপনার হেয়ার অ্যান্ড বিয়ার্ড ট্রিম করার জন্য আমি লোক পাঠাবো। আপনার হ্যান্ডসাম ফেসটা ঠিকভাবে দর্শন হচ্ছে না, তাতে আমিই বেশি কষ্ট পাচ্ছি যেন। সাফওয়ান আর রাজি হলো চুলদারিগুলো ট্রিম করতে। ও মাইকেলকে ইশারায় বলল পাঠাতে। সাফওয়ানের সম্মতি পেয়েই মাইকেল ল্যাব ছেড়ে বাইরে চলে গেল। দরজা ঠেলে বেরোনোর আগে অ্যাশলি মেয়েটাকে ধৈর্য ধরে আগাতে ইশারা করলো সে। নার্স মেয়েটা আবারও মাইকেলকে মাথা নাড়িয়ে আশ্বস্ত করলো। মাইকেল ল্যাব থেকে চলে গেলে সাফওয়ান স্ট্রেচার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর হাত পাগুলোর অসারতা কাটাতে রুমময় হাঁটা শুরু করলো। নার্স মেয়েটা অসভ্যের মতো ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে দেখে সাফওয়ান ধমক দিয়ে বলল, আই নিড সাম প্রাইভেসি। গেট ইয়োর সেলফ আউট ফ্রম দিস রুম। মেয়েটা ধমক খেয়ে চুপসে গেল। সাথে সাথে রুম ছেড়ে বেরিয়ে গেল ও। মেয়েটা বেরিয়ে গেলে সাফওয়ান একটু সহজ হলো। ওয়াশরুমে ঢুকে প্রাকৃতিক কাজগুলো সারলো। তারপর ওয়াশরুমের আয়নায় নিজেকে একবার দেখে নিল। পরনে ওর ল্যাব থেকে দেওয়া একটা সাদা রঙা ট্রাউজার। শরীরের ঊর্ধ্বাংশ নগ্ন। বুকের পাঁজরগুলো স্পষ্টভাবে দৃশ্যমান। কালো রঙা ঠোঁটজোড়া শুকিয়ে তা থেকে চামড়া উঠছে। দাড়ি গোফের ঠেলায় সে ঠোঁটজোড়া দেখা যাচ্ছে না। মাথার চুলগুলো ঘাড় ছড়িয়েছে, সেগুলো জট পাকিয়ে গেছে বেশ খানিকটা। নিজেকে পর্যবেক্ষণ করতে করতে রুমের দরজায় টোকা পড়ল। সাফওয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বাইরে নক দেওয়ার মানুষটাকে উদ্দেশ্য করে ভেতরে আসতে বলল। ওর অনুমতি পেয়ে ভেতরে ঢুকলো একটা ছেলে। হাতে তার একটা বক্স। ছেলেটার পেছন পেছন অ্যাশলি মেয়েটা ছাড়াও আরও কয়েকজন মেয়ে নার্স ঢুকলো। অ্যাশলি মূলত সাফওয়ানকে দেখাশোনার দায়িত্বে আছে। আর ওর অন্য ফেলো নার্সগুলো এতদিন অ্যাশলির মুখে সাফওয়ানের কথা শুনে শুনে কৌতূহলবশত সাফওয়ানকে দেখতে এসেছে। যদিও তার জন্য মাইকেলের কাছে খুব কাকুতি মিনতি করা লেগেছে, তারপর অনুমতি পেয়েছে ওরা। বক্স হাতে নেওয়া ছেলেটা এসে সাফওয়ানকে বলল যে সে সাফওয়ানের হেয়ার ট্রিম করতে এসেছে। সাফওয়ান ছেলেটার দিকে তাকিয়ে ওকে এগিয়ে আসতে বলল, আর তারপর তাকালো ছেলেটার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর দিকে। সাফওয়ানের চোখে মেয়েগুলোর দৃষ্টি পড়তেই মেয়েগুলো অদ্ভুতভাবে মুচকি হাসলো। কিন্তু সাফওয়ানের কড়া চাহনিতে ওরা দ্রুত পায়ে আবার যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। দীর্ঘ ২১ ঘন্টার ফ্লাইটের পর দুপুরের কিছুক্ষণ আগে আমেরিকার বস্টন শহরের বস্টন লোকাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামল রুমাইশা। পরনে ওর ছাইরঙা ট্রাউজার, সাথে সাদা লং স্লিভ টি শার্ট। ঢোলাঢালা শার্টটাতে রুমাইশার দৈহিক সৌন্দর্য পুরোপুরি আড়াল হয়ে আছে। মাথার উপর সানক্যাপ দেওয়া, ঘাড় বাবরি চুলের নিম্নাংশ ক্যাপের নিচে দিয়ে বেরিয়ে আছে। পায়ে ওর একজোড়া সাদা আর গোলাপি মিশেলের লাইট ওয়েট শু। মুখে কালো রাঙা মাস্ক পরে পিঠে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে এলো এয়ারপোর্টের ভেতর থেকে। কিছু দূর সামনে যাওয়ার পরে ও দেখলো বড় বড় করে
আর কাদের লেখা একটা কাগজ উঁচু করে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। 30-এর ওপর বয়স হবে তার। তার পাশে দাঁড়িয়ে আছে একটা 25 বছর বয়সী মেয়ে। রুমাইশা এগিয়ে গেল ওদের দিকে। তারপর ওদের কাছে পৌঁছলে ছেলেটাকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, আমি রুমাইশা কাদের। আপনি নিশ্চয়ই জোনাস অ্যান্ডারসন। জোনাস ছেলেটার মুখখানা হাসি হাসি হয়ে গেল। ও অবাক হয়ে বলল, আরে তুমি তো পিচ্চি মেয়ে। তোমার সাথে এতদিন কথা বলে আমি বুঝিনি যে তুমি এত ছোট হবে। সাফওয়ান আহমেদ এমন বুড়ো হয়ে তোমার মতো একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। শেষমেশ ও পেডো হয়ে গেল। জোনাসের এমন রসিকতা রুমাইশার পছন্দ হলো না। যেখানে জোনাসের বাচ্চা, জোনাস নিজেই 25 বছর বয়সী। পর্ব 57। দরজা খুলতেই সারা শরীর কালো পোশাকে আবৃত কেউ একজন ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। থতমত খেয়ে গেল সাফওয়ান। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। তাড়াতাড়ি দরজার হাতল ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচালো ও। কিন্তু মুহূর্তেই ওর উপর ঝাঁপিয়ে পড়া মানুষটার স্পর্শ চিনতে পারল সাফওয়ান। সাথে সাথেই দরজাটা লক করে দিয়ে সেই মানুষটাকে বাচ্চাদের মতো কোলে তুলে নিল ও। তারপর সর্বশক্তি দিয়ে নিজের বুকের সাথে তাকে মিশিয়ে নিয়ে তার গলায় মুখ ডুবালো সাফওয়ান। ওর মুখ থেকে শুধু অস্ফুট স্বরে বেরোতে লাগলো, রিমো, আমার রিমো, আমার প্রাণের রিমো। দুই পা দিয়ে সাফওয়ানের কোমরটা আঁকড়ে ধরে দুই হাতে সাফওয়ানের কাঁধের উপর মুখ রেখে সমানে ফুপিয়ে কেঁদে চলল রুমাইশা। কাঁদতে কাঁদতেই ও বলে উঠল, আমাকে ক্ষমা করে দিবেন। আপনাকে ভুল বুঝেছি আমি। আমি আর কখনোই আপনাকে ছেড়ে কোথাও যাব না। হাজার ভুল বুঝাবুঝি, রাগারাগি, মারামারি, কাটাকাটি যাই হয়ে যাক না কেন, আপনাকে আর কখনোই চোখের আড়াল হতে দেব না আমি। আই এম সরি। এমনটা আর কখনোই হবে না। কেউ আর আপনাকে আমার থেকে এইভাবে কেড়ে নিতে পারবে না। সাফওয়ানের হৃদয়টা যেন জুড়িয়ে গেল রুমাইশাকে নিজের এত কাছে পেয়ে। নিজের দুর্বল শরীরটা নিয়েই কতক্ষণ সাফওয়ান ওর রিমোকে ওভাবেই কোলে নিয়ে জড়িয়ে ধরে ঘরময় হাঁটাহাঁটি করলো তার হিসাব নেই। অনেকক্ষণ পর রিমোকে ও নিজের কোল থেকে নামিয়ে স্ট্রেচারে বসিয়ে দিল। আর এরপর রুমাইশাকে আবৃত করে রাখা কালো পোশাকটা অনাবৃত করে রুমাইশার চোখ মুখ থেকে সমস্ত পর্দা সরিয়ে দিল ও। প্রাণ ভরে দেখতে থাকলো ও ওর রিমুকে। ওই জলজলের চোখদ্বয়, ওই তীক্ষ্ণ ভ্রুজোড়া, ফুলে থাকা খয়েরি আর কালো মিশেলের ঠোঁটজোড়া, গোলুমুলো গাল দুইটার জায়গায় তীক্ষ্ণ চোয়াল, সবকিছু। কিন্তু তখনই রুমাইশার চুলের দিকে নজর গেল সাফওয়ানের। ব্যথিত দৃষ্টিতে ও রুমাইশার দিকে ভ্রু তুলে তাকিয়ে রুমাইশার ঘাড়ের কাছে পড়া চুলগুলো নিজের ডান হাত দ্বারা স্পর্শ করে বলে উঠল, তোর অত লম্বা চুল কই গেল? আমার সাথের চুলগুলো কই রিমো? তারপর রিমোর উত্তরের অপেক্ষা না করেই ওর চোয়ালদয় নিজের বড় বড় থাবার ভেতরে নিয়ে জিজ্ঞেস করলো, আর চোখ মুখের একি হাল হয়েছে? এত শুকিয়ে গেছিস কিভাবে? চোয়ালের মাংস কোথায় গেল? এখন আমি কিভাবে চোয়াল দুটো ধরে টানবো? রুমাইশা কান্নার চোটে কোনো কথা বলতে পারছে না। হিচকি উঠে গেছে ওর। দুই চোখ ভরে শুধু সাফওয়ানকে দেখছে। সাফওয়ানের ওই কঙ্কালসার শরীরটার দিকে তাকানো যাচ্ছে না। হাড়গুলো যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। ওই বিশাল শরীরটা যা রুমাইশা নিজের দুই হাত দিয়ে জড়িয়ে নেওয়ার সময় অনেক চেষ্টা করেও সাফওয়ানের পিঠের মধ্যভাগের আশেপাশেও পৌঁছাতে পারত না, সেই শরীরটা যেন এখন রুমাইশা জড়িয়ে নেওয়ার পরও খালি জায়গা রেখে দেবে। রুমাইশা হেঁচকি তুলতে তুলতেই কোনো রকমে সাফওয়ানকে বলল, আপনি একটু আমার কাছে আসুন। রুমাইশার বলতে দেরি, কিন্তু সাফওয়ানের ওর কাছে আসতে দেরি হলো না। ঝড়ের গতিতে ও রুমাইশাকে স্ট্রেচারে বালিশের উপর শুইয়ে দিয়ে নিজেও স্ট্রেচারের উপর ওঠে রুমাইশার বুকের উপর মাথা রেখে দুই হাতে ওর কোমরটা জড়িয়ে নিল। রুমাইশা সাফওয়ানকে দু হাতে আগলে নিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরলো। নিজের মাথাটা বালিশের উপর থেকে উঁচু করে ওর বুকের উপর থাকা সাফওয়ানের চুলের উপর দিয়ে ওর মাথায় চুমু খেলো। সাফওয়ান আরো জোরে জড়িয়ে ধরল ওকে। এতগুলো দিন পর ওর রিমুকে কাছে পেয়ে ওর চোখ দুইটা আর যেন কোনো বাধা মানতে চাইল না। নিঃশব্দে কেঁদে চলল ও। চোখ থেকে পানির নহর বয়ে যাচ্ছে। রুমাইশার বুকের ভেতর মুখ লুকিয়ে সাফওয়ান অভিমানের সুরে ওকে জিজ্ঞেস করলো, কোথায় গেছিলি সেদিন তুই আমাকে ফেলে? তোকে কত খুঁজেছি আমি, কত দিন, 24টা ঘন্টা তোকে খুঁজেছি আমি। একটা জায়গাও বাদ দেইনি। যত জায়গা সম্ভব সবখানে খুঁজেছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি, কোথাও না। হ্যাঁ, আমার ভুল ছিল যে আমি তোকে কিছুই জানাইনি। আমি চাইনি তুই এসব নিয়ে আমাদের জন্য চিন্তা করে তোর মাথার চাপ দিস, মন খারাপ করে থাকিস। তাই বরাবরই সমস্ত ডিস্টার্বিং থিংস থেকে তোকে দূরে রাখতে চেয়েছি আমি। তাই বলে তুই আমাকে এভাবে ছেড়ে চলে যাবি? তোর কি একবারও মনে হলো না যে সেই মানুষটা কিভাবে থাকবে যে তোকে ছাড়া এক মুঠো ভাত খায় না, এক ফোঁটা ঘুমাতে পারে না? এমনটা কিভাবে করতে পারলি তুই? এত পাষাণ তুই কিভাবে হলি রিমু? রুমাইশা ডুকরে কেঁদে উঠল আবার। সাফওয়ানের চুলের উপর আবার একটা চুমু বসিয়ে দিয়ে সাফওয়ানের ট্রিম করা খোঁচা খোঁচা দাড়িওয়ালা চোয়ালের উপর হাত বুলাতে বুলাতে বলল, ক্ষমা করে দিন আমাকে। এমনটা হবে না আর কখনো।
আপনাকে ছেড়ে আর কখনোই কোথাও যাব না আমি। কসম করছি আপনাকে, আপনাকে বাকিটা জীবন নিজের সাথে বেঁধে রাখবো আমি। সাফওয়ান রুমাইশার বুক থেকে মাথা উঠালো। এরপর রুমাইশার সমস্ত মুখে চুমু খেয়ে খেয়ে অস্থির করে ফেললো ওকে। কিন্তু এরপর রুমাইশার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গেলে রুমাইশা কান্না জড়ানো গলাতেই বলে উঠল, ইস, দাঁত ব্রাশ করেননি কতকাল? সাফওয়ান বেকুব বনে গিয়ে গোমরা মুখে বলল, 5 দিন। রুমাইশা সাফওয়ানের মুখখানা নিজের ডান হাতটা দিয়ে নিজের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আগের মতো করেই বলে উঠল, ছি ছি, সরুন, আপনাকে আমি চুমু খাবো না। সাফওয়ানের মুখটা যেভাবে রিমু সরিয়ে দিয়েছিল ঠিক সেই অ্যাঙ্গেলেই সাথে সাথেই সাফওয়ান আবার নিজের মুখখানা রুমাইশার দিকে ঘুরিয়ে বলল, আমি দাঁত ব্রাশ করিনি বলে তুই আমাকে চুমু খাবি না? এই তো স্বামী ভক্তি। রুমাইশা কান্না বাদ দিয়ে তেতে উঠে বলল, মোটেও আমার স্বামী ভক্তি নিয়ে প্রশ্ন তুলবেন না। আপনার জন্য আমি বাংলাদেশ থেকে নিজের কথাটা শেষ করতে পারল না রুমাইশা। তার আগেই সাফওয়ান ওর মুখ বন্ধ করে দিল। আর তারপর এতদিনের বিচ্ছেদের কারণে তাদের ভাটা পড়ার সম্পর্কটা ঠিক করে নিয়ে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে রুমাইশাকে আদরে আদরে ভরিয়ে দিল সাফওয়ান। মরুভূমির বুকে হেঁটে চলা ক্লান্ত তৃষ্ণার্ত পথিক যেভাবে হঠাৎ পাওয়া ঠান্ডা শীতল পানি আকণ্ঠ ভরে পান করে, ঠিক সেভাবেই রুমাইশার থেকেও সমস্ত মিষ্টত্বটুকু শুষে নিল সাফওয়ান। রাতের প্রায় 2টা। সাফওয়ানের নগ্ন বুকে মাথা রেখে শুয়ে আছে রুমাইশা, আর ডান হাতটা ভাঁজ করে নিজের মাথার নিচে দিয়ে বাম হাতে রুমাইশাকে জড়িয়ে শুয়ে আছে সাফওয়ান। এতক্ষণ ধরে অনেক অনেক গল্প করেছে ওরা দুজনে মিলে। সেই থেকে হাসাহাসি খুনসুটি হাতাহাতি করে রুমটাকে মাতিয়ে ফেলেছে। পিলো ফাইট করে বালিশগুলো সব ছিঁড়ে ছুঁড়ে ফেলেছে। বালিশের ভেতরে থাকা পালকগুলো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার চাদরটা অবহেলায় পড়ে আছে মেঝের এক কোনায়। স্ট্রেচারটা নিজের জায়গা থেকে সরে গেছে প্রায় হাফ ফিট। ফকফকা রুমটা এখন যেন পাগলখানায় পরিণত হয়েছে। সেই থেকে ওরা ওদের বিচ্ছেদের সময়টাতে কি করেছে সব একে একে শেয়ার করছে একে অপরের সাথে। রুমাইশা সেদিন পালিয়ে কোথায় কোথায় গিয়েছে, সাফওয়ান ওকে কিভাবে খুঁজেছে, রুমাইশা কিভাবে লুকাসের ব্যাপারে জেনে সাফওয়ানকে খবর দিতে এসেছিল, সাফওয়ানকে লুকাস কিভাবে কিভাবে এখানে নিয়ে এলো, ওর সাথে কি করলো, কিভাবে সাফওয়ান জোনাসের সাথে যোগাযোগ করলো, এরপর জোনাস কিভাবে রুমাইশার সাথে যোগাযোগ করে সাফওয়ানের ব্যাপারে টু দ্য পয়েন্টে সব খবর জানালো রিমুকে। এতদিন ধরে জোনাসের পরামর্শ অনুযায়ী রিমু হার্বার্টের হাত থেকে সাফওয়ানকে ছাড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করলো। ফ্লুইডের প্রভাবে ও শরীরের সমস্ত হিডেন ক্যারেক্টারিস্টিক্সগুলো কিভাবে আস্তে আস্তে আবিষ্কার করলো, কিভাবে নিজেকে এতদিন ট্রেন করলো, চুলগুলো কেন কেটে ফেললো, একে একে সবই বিস্তারিত বলল রুমাইশা সাফওয়ানকে। আর সাফওয়ান বলল রুমাইশাকে। অদ্ভুতভাবে সাফওয়ানের শরীরটা অনেকখানি ঠিক হয়ে গেছে এই অল্প সময়ের ভেতরেই। ওর স্বাস্থ্য অনেকখানি ভালো দেখাচ্ছে আগের থেকে। বুকের পাঁজরের সেই হাড় লিকলিকে অবস্থাটা অনেকাংশে ঢেকে গেছে। মুখের সে বেরিয়ে যাওয়া চোয়ালের হাড়গুলো এখন মাংস ঢেকে গিয়ে অসম্ভব সুন্দর দেখাচ্ছে ওকে। শরীরের সমস্ত পেশিগুলো আবার আগের মতো ফুলতে শুরু করেছে। এত অল্প সময়ের ভেতর এত বিশাল পরিবর্তন দেখে দুজনেই অবাক হয়েছে এরা। রুমাইশা এখন সাফওয়ানকে বুড়ি দাদির গল্প বলছে। বুড়ি কিভাবে ওর ঘাড়ে জিন লেগেছে ভেবে রাত দিন 24 ঘন্টা হাই হাই করতো আর ওকে ঝাড়ফুঁক করতো। বলতো, শিয়ানা মেয়ে, বনে বাজারে ঘুরে বেড়াস, লম্বা চুল দেখিয়া কোন লুচ্চা জিন বেড়ায় পেছন লাগছে, এবার রাতের বেলা একা পেয়ে বাচ্চা দিয়ে যাবে। ইভেন জিন কিভাবে ওর সাথে কি কি করবে সব বিস্তরে বর্ণনা করতেন তিনি। রুমাইশা শেষমেশ অতিষ্ঠ হয়ে একদিন জিজ্ঞেস করেছিল, দাদি, তোমার সাথেও কি জিন বেড়াও রাতের বেলা এই সমস্ত করতে আসে? তুমি এত গভীর বিষয় কিভাবে জানলে? তখন বুড়ি বলেছিল, জিন নাকি তার কোন বান্ধবীকে ভর করেছিল। সেই বান্ধবীর সাথে জিন কি কি করে সেসব নাকি দাদি সহ তার আরো কিছু বান্ধবী লুকিয়ে লুকিয়ে দেখতে যেত জানালার ফাঁক দিয়ে। ইভেন জিনের ইয়েটাও নাকি দাদি দেখেছে। সব শুনে রুমাইশা বলে, ছি ছি দাদি, তুমি তো লোক ভালো না, লোকের ঘরে উকি দিয়ে লুকিয়ে লুকিয়ে সব দেখেছো। বুড়ি দাদির গল্প শুনে সাফওয়ান হেসে কুটি কুটি হলো। রুমাইশাও খিলখিল করে হাসলো ওর সাথে। দুজন শোয়া থেকে উঠে বসলো। হাসাহাসির এক পর্যায়ে রুমাইশা হঠাৎ বলে উঠল, আপনার রোদ্দুর রায়ের গাওয়া রবি দাদুর গানের কথা মনে আছে? শুনেছেন? সাফওয়ান কিছুক্ষণ চোখ মুখ কুচকে মাথা চুলকে মনে করার চেষ্টা করলো। তারপর ওর মনে পড়তেই ও গেয়ে উঠল, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সাফওয়ানকে গেয়ে উঠতে দেখে রুমাইশা হেসে উঠে নিজেও সাফওয়ানের সাথে গলা মিলিয়ে গেয়ে উঠল, হেই হেই, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সাফওয়ান এবার অদ্ভুত হাস্যকর অঙ্গভঙ্গি করে চোখ মুখ কুচকে রুমাইশার দিকে তাকিয়ে গেয়ে উঠল, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, শালা চাঁদ উঠেছিল গগনে। ব রুমাইশা ওর মুখ চেপে ধরে গান বন্ধ করে দিয়ে বলল, থাক থাক, হয়েছে, আর গাইতে হবে না। সাফওয়ান ওর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে গানের বাকি লাইনটা ঠোঁট বন্ধ করে গুনগুনিয়ে শেষ করলো। রুমাইশা দাঁত কেলিয়ে খিলখিল করে হেসে উঠল। ওর হাসি শুনে সাফওয়ান রিমোর ঘাড় ছোঁয়া বব হেয়ার কাট দেওয়া চুলগুলো হাতের মুঠোয় নিয়ে টান দিয়ে ওর মাথাটা নিজের দিকে আনতে আনতে বলল,
খচ্চর চেমড়ি, দাঁত কেলানো হচ্ছে বলেই ওর কান কামড়ে দিল। রুমাইশা উড়ি মা বলে উচ্চস্বরে হেসে উঠল। সাফওয়ান ওর চুল ছেড়ে দিয়ে বলল, নেহাত রুমটা সাউন্ড প্রুফ, নাইলে তোর এই পেতনি হাসি শুনে এখানের গার্ডগুলো সব লেজ গুটিয়ে পালাতো। রুমাইশা তেতে উঠে কিছু একটা বলতে নিবে, তখনই দরজায় নক পড়লো। থতমত খেলা ওরা দুজনেই। পালানোর কোনো জায়গা না থাকায় সাফওয়ান দ্রুত পায়ে স্ট্রেচার থেকে নেমে দাঁড়িয়ে মেঝে থেকে সাদা রঙা পাতলা বিছানার চাদরটা উঠিয়ে রুমাইশাকে ইশারা করলো গুটি গুটি মেরে শুয়ে থাকার জন্য। তারপর বিছানার চাদরটা দিয়ে রুমাইশাকে ঢেকে দিল। ইতোমধ্যে আরও একবার দরজায় নক পড়লো। সাফওয়ান নিজেকে স্বাভাবিক করে এগিয়ে গিয়ে দরজাটা খুললো। অ্যাশলি মেয়েটা এসেছে আবারও। খোলা চুলে, কালো রাঙা শর্টস স্কার্টসের সাথে গাঢ় খয়েরি রঙা একটা সেমিজ পরে আছে সে। অন্তর্বাসের বালাই নেই। সেমিজের ওপর দিয়ে শরীরের ভাঁজগুলো দৃশ্যমান হয়ে আছে। হাতে ওর খাবারের ট্রে। সাফওয়ান ওর থেকে দ্রুত চোখ ফিরিয়ে নিয়ে দরজা থেকে দ্রুত পায়ে সরে গিয়ে আবার স্ট্রেচারে উঠে বসলো। কিন্তু অ্যাশলি মেয়েটা হতবাক হয়ে গেল সাফওয়ানকে দেখে। কয়েক ঘন্টা আগেও যে কঙ্কালসার ছিল, সে হঠাৎ করে এমন মাস্কিউলার কিভাবে হয়ে গেল? মাথায় এলো না ওর। নাকি তখন ওর চোখের ভুল ছিল? কিন্তু সব কিছুকে ছাপিয়ে ওর থেকে মুখ ফিরিয়ে চলে যাওয়ায় সাফওয়ানের পেশিবহুল পিঠের ওপর নজর গেল ওর। সাফওয়ান কিভাবে শুকনা থেকে তরতাজা হয়ে উঠল সেটা নিয়ে মাথা ঘামালো না আর অ্যাশলি। ওর চোখের উপর শুধু সাফওয়ানের ওই চওড়া পুরুষালী পিঠটাই ঘুরছে। পেট আর বুকের ভেতর যেন রক্ত চলকে উঠল ওর। সাফওয়ান অ্যাশলির দৃষ্টি থেকে বাঁচতে বিছানা চাদরের কিছু অংশ টেনে নিজের বুক পর্যন্ত উঠিয়ে নিল। তারপর দেয়ালে হেলান দিয়ে বসে রইল ও। মনে মনে অ্যাশলি মেয়েটার নির্লজ্জতা নিয়েও সমালোচনা করলো। 6 ঘন্টার মতো হবে সাফওয়ান ওকে স্ট্রেচার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু অসভ্যটার মনে কোনো বিকার নেই। আমার বেহায়ের মতো চলে এসেছে, সেটাও আরও অশ্লীলভাবে। অ্যাশলি ট্রেটা হাতে নিয়ে রুমের ভেতরে ঢুকলো, কিন্তু রুমের এমন বেহাল দশা দেখে ও কিছুটা অবাকই হলো। কিন্তু সেসব নিয়ে মাথা না ঘামিয়ে শরীরটা দুলিয়ে হেঁটে এসে খাবারের ট্রেটা টেবিলের উপর রাখলো। টেবিলটা স্ট্রেচারের পায়ের দিকটায় হওয়ায় রুমাইশাকে ঢেকে রাখা পাতলা চাদরের নিচ থেকে রুমাইশা স্পষ্টভাবে দেখতে পেল মেয়েটাকে। আর মেয়েটার এমন ড্রেস আপ দেখে ওর মেজাজটাই গরম হয়ে গেল। মেয়েটা যে ওর সাফওয়ানকে সিডিউস করার জন্যই এই সমস্ত ড্রেস পরেছে সেটা বেশ ভালোভাবেই বুঝলো। কিন্তু দাঁত মুখ চেপে চুপচাপ পড়ে রইল ও সাদা রঙা বিছানার চাদরটার নিচে। অ্যাশলি খাবার ট্রেটা রেখে সাফওয়ানের দিকে ফিরে শরীর দুলিয়ে মোহনীয় কণ্ঠে বলল, আপনার রাতের খাবারটা খেয়ে নিন মিস্টার সাফওয়ান আহমেদ, দেরি হওয়ার জন্য দুঃখিত। সাফওয়ান ওর দিকে না তাকিয়ে গলা খাঁকড়ি দিয়ে বলে উঠল, ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। কিন্তু অ্যাশলির ফিরে যাওয়ার কোনো মতলব নেই। তখন স্ট্রেচার থেকে পড়ে যাওয়ার পর মাথার আঘাত নিয়েও ও গেছিল মাইকেলের কাছে। কিন্তু মাইকেল ওকে বলেছে ও যদি সাফওয়ানকে প্লেজার দিতে পারে আর সাফওয়ান যদি ওর প্রতি সন্তুষ্ট হয় তবে অ্যাশলিকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। আর যদি সাফওয়ানের মেডিসিনের খবরটা ওর মুখ থেকে বের করে এনে দিতে পারে তবে তো অ্যাশলিকে টাকার সাগরে ভাসিয়ে দেবে মাইকেল। টাকার আশাতেই এত রাতে ও আবার এসেছে, যদি রাতটাকে নিজের সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে। কিন্তু এখন সাফওয়ানকে দেখার পর ওর টাকার চাইতে নিজের চাহিদাটাই বেশি জোরালো হয়ে পড়েছে। গাঢ় খয়েরি লিপস্টিক দেওয়া ঠোঁটে মাতাল করা হাসি ফুটিয়ে হেলে তুলে ও এগিয়ে গেল স্ট্রেচারের দিকে। সাফওয়ান অস্বস্তিতে পড়ল। এই ধরনের সিচুয়েশনে ও এর আগে কখনোই পড়েনি। মেয়েদের সাথে ওর মেশা হয়নি সেভাবে, তাই এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় তাও জানে না। ওর কাছে সবকিছুর সমাধান হলো সমস্যাটার ভাবলীলা সাঙ্গ করা। এছাড়া ওর মাথায় আর কোনো সমাধান আসে না। সাফওয়ান একবার অ্যাশলির দিকে তাকিয়ে পরক্ষণেই বিছানা চাদরের নিচে স্থির হয়ে পড়ে থাকা রুমাইশার দিকে তাকালো। রিমো যে খ্যাপা, ওকে আবার ভুল বোঝে কিনা সেই ভয় করতে লাগলো সাফওয়ানের। একবার ভাবলো নেমে গিয়ে চেয়ারটা তুলে মেয়েটার মাথায় একটা আছাড় মারবে কিনা, কারণ হাত পা ছিঁড়ে মারতে গেলে মেয়েটাকে স্পর্শ করা লাগবে। এই অসভ্য মেয়েটাকে স্পর্শ করতে ওর রুচিতে বাঁধছে, তাই ও মনে প্রাণে চাইলো এই সমস্যাটার সমাধান রিমো করে দিক। চোয়াল শক্ত করে ও সাহায্য পাওয়ার আশায় তাকিয়ে রইল রুমাইশার মুখের দিকে। রুমাইশা তীক্ষ্ণ চোখে অ্যাশলিকে পর্যবেক্ষণ করছে। অ্যাশলি যে ঠিক কী করতে চলেছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে ও, কিন্তু ও ঠিক কী করে সেটা দেখার জন্য রুমাইশা ঘাপটি মেরে পড়ে রইল। কিন্তু সাফওয়ান ক্রমে ধৈর্যহারা হয়ে যেতে লাগলো। দাঁত কিরমির করে উঠল ওর। অ্যাশলি এসে ধীরে ধীরে স্ট্রেচারের উপরে উঠে বসলো, আর তারপরেই নিজের সেমিজের বুকের মাঝের 3টা বোতামের উপরেরটা খুলে দিল। আর ঠিক সেই মুহূর্তেই রুমাইশা ঝড়ের গতিতে বিছানার চাদরের তলা থেকে বেরিয়ে এসেই শক্ত হাতে অ্যাশলির গলাটা চেপে ধরল। ওর জলজলে চোখ দুটো যেন অ্যাশলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। অ্যাশলি ভয় পেয়ে গেল রুমাইশাকে দেখে। চোখ দুইটা বড় বড় হয়ে গেল ওর। রুমাইশার হাতের চাপে ওর দম বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। নিজের 2 হাত দিয়ে রুমাইশার হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। রুমাইশা অ্যাশলির ওই অসহায় মুখটার দিকে তাকিয়ে বাঁকা হাসলো।
এরপর আরও জোরে অ্যাশলির গলাটা চেপে ধরে অন্য হাতে অ্যাশলির বুকের খোলা বোতামটা আবার লাগিয়ে দিতে দিতে দাঁতে দাঁত চেপে ইংরেজিতে বলে উঠল, ব্লাডি বিচ, আমার সাফনকে বুক দেখানোর খুব শখ না তোর? তোর শখ আমি আজ বের করে দিব, এই জীবনের মতো। সাফন অবাক হয়ে দেখছে রুমাইশাকে। বব হেয়ার কাট দেওয়া রুমাইশার পরনে সি গ্রিন কালারের প্যান্ট আর তার সাথে ডিপ চকলেট কালারের লং স্লিভ টি শার্ট, যা ওর শরীরে ভাবে লেগে আছে। ওর স্ফীত পক্ষ সুঢল হয়ে ফুটে আছে টি শার্টের উপর দিয়ে। দক্ষ হাতে অ্যাশলির গলা চেপে ধরে আছে ও। চোখে ওর শকুনি দৃষ্টি। রাতারাতি যেন নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে ওর। রুমাইশার এমন রূপ সাফওয়ান কখনই দেখেনি, আর রুমাইশা যে এমন হতে পারে সেটা ঘুণাক্ষরেও কখনো ভাবেনি সাফওয়ান। রুমাইশা অ্যাশলির গলা ধরেই স্ট্রেচার থেকে নামলো, আর এরপরে ওকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে নিজেও মেঝেতে বসে অ্যাশলির মাথার সোনালি চুলগুলো মুঠি করে ধরে মেঝের সাথে গায়ের সর্বোচ্চ জোর দিয়ে আছাড় দিল। রুমাইশা যতবার মন চাইল ততবার। 2 আছাড় দেওয়ার পরই অ্যাশলির মাথা ফেটে রক্তের স্রোত বয়ে গেছে। তবুও থামেনি রুমাইশা। এরপর অ্যাশলির চুল ধরেই মেঝের উপর দিয়ে টানতে টানতে ওকে নিয়ে রুমের দরজার কাছে গিয়ে দরজা খুলে বাইরেটা দেখে নিল একবার। না, কেউ নেই। এবার দরজাটা পুরোপুরি খুলে রুম থেকে বেরিয়ে অ্যাশলিকে টানতে টানতে সাফওয়ানের রুমের থেকে বেশ খানিকটা দূরে নিয়ে গিয়ে থামল রুমাইশা। এরপর সেখানের মেঝেতে অ্যাশলিকে ফেলে আরও কয়েকবার ওর মাথাটা মেঝের সাথে বাড়ি দিল। এরপর অ্যাশলির হাই হিলের একটা খুলে নিয়ে তার হিলটা ভেঙে দিয়ে আবার ওর পায়ে পরিয়ে দিল। তারপর নিজের টি শার্টটা খুলে অ্যাশলির শরীরের যেখানে যেখানে রুমাইশার হাতের ছোঁয়া লেগেছে সে সমস্ত জায়গা নিজের টি শার্টটা দিয়ে রোগড়ে মুছে দিল। সাদা রঙের মেঝের ওপর দিয়ে অ্যাশলির মাথা থেকে পড়া রক্ত ভেসে যেতে লাগলো। রুমাইশা একবার অ্যাশলির পালসটা চেক করে নিল। হ্যাঁ, কাজ শেষ। অ্যাশলির হাতের কবজিটা আবারও নিজের টি শার্টের হাতা দিয়ে মুছে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর সোজা চলে গেল সাফওয়ানের রুমে। এরপর রুমের ওয়াশরুম থেকে টিস্যু পেপার এনে অ্যাশলির মাথা থেকে রুমের বাইরের মেঝেতে পড়া ফোটা ফোটা রক্তগুলো ভালোভাবে মুছে দিয়ে সে টিস্যুগুলো রুমের টয়লেটের কমোডের ভেতর ফেলে দিয়ে ফ্লাশ করে দিল। এর মধ্যে সাফওয়ান নিজেও রুমের মেঝেতে পড়ে থাকা রক্তগুলো মুছে মেঝেটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেলল। রুমাইশা ওয়াশরুম থেকে বেরিয়ে এলে সাফওয়ান সদ্য পরিষ্কার করা মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রুমাইশার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো। ওর ক্যানাইন দাঁতদ্বয় ঝকঝক করে উঠল সে হাসিতে। ওর হাসি দেখে রুমাইশার মুখেও হাসির রেশ দেখা গেল। সাফওয়ান নিজের ডান হাতটা রুমাইশার দিকে বাড়িয়ে ধরল। তারপর বলল, ইউ আর ওয়ার্মলি ওয়েলকামড টু মাই ওয়ার্ল্ড পার্টনার। পর্ব 58। রুমাইশা ওর কালো পোশাকে নিজেকে আবার আবৃত করে নিতে নিতে সাফওয়ানকে বলল, আগামীকাল দুপুর ঠিক 1টায় আপনার জন্য যে পোশাকটা এনেছি সেটা পরে তৈরি থাকবেন। ব্লুটুথ ডিভাইসটা নিতে ভুলবেন না, ওটার সাহায্যে আপনার সাথে যোগাযোগ করব আমি। সময় মতো আপনাকে এখান থেকে বের করে নিয়ে যেতে আসবো আমি। এখানে আসার সময় আমি গোপন রাস্তা দিয়ে এসেছি, কিন্তু এখন ফেরার সময় আমি ওদের সামনে দিয়ে বের হব, আর আগামীকাল আমি ওদের সামনে দিয়ে এখানে প্রবেশ করব, কিন্তু আপনাকে নিয়ে গোপন রাস্তা দিয়ে বের হব। সাফওয়ান রুমাইশার কথা শুনছে আর জোনাসের দেওয়া ম্যাপটা দেখছে, কিন্তু সেখানে নিজের অবস্থানের কোনো চিহ্ন দেখলো না ও। ইভেন এই রুমটারই কোনো অস্তিত্ব নেই সেই ম্যাপে। সাফওয়ান কিছুটা অবাক হয়ে রুমাইশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? ম্যাপে তো এই রুমটারই কোনো অস্তিত্ব নেই। ম্যাপের হিসাব মতে তো মেইন ল্যাব রুমগুলো সব দক্ষিণ দিকে, আর উত্তরের এই জায়গাটাতে তো কিচেন আর পরিত্যক্ত খালি জায়গা হিসেবে দেখানো হয়েছে। তাহলে তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? এই এরিয়ায় যে আমি থাকতে পারি সেটাই বা তুই বুঝলি কি করে? ওর কণ্ঠে বিস্ময়ের সুর। রুমাইশা নিজের মুখটা কালো কাপড়ে কায়দা করে বাঁধতে বাঁধতে মৃদস্বরে বলল, এই পৃথিবীতে যদি আমার সবচেয়ে বেশি চেনা কোনো ঘ্রাণ থাকে তবে সেটা আপনার শরীরের ঘ্রাণ। তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আমার এই নিঃশ্বাসই আমাকে আপনার কাছে পৌঁছে দেবে। সাফওয়ান নিজের ঠোঁটটা কিঞ্চিত ফুলিয়ে ব্রুজোড়া উঁচু করে রুমাইশার এই গুণের তারিফ করল নীরবে। মুখ বাঁধা শেষ হলে রুমাইশার লম্বা পোশাকটার হুডিটা নিজের মাথায় চড়িয়ে নিয়ে হুডির সাথে সংযুক্ত অন্য একটা পুরো কালো কাপড়ে নিজের চোখ দুইটা ঢেকে দিল। এতে ওর চোখের উজ্জ্বলতা পুরোপুরি না হলেও বেশ অনেকখানি আড়াল হয়ে গেল। রুমাইশা পুরোপুরি তৈরি হয়ে নিয়ে বলল, আমি এখনই বেরিয়ে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন সময় মতো। আর বিশেষ অসুবিধা না হলে প্ল্যানে কোনো চেঞ্জ হবে না। গোপন রাস্তার ওপারে জোনাস আর আপনার বড়লোক বন্ধু রিচার্ড ওর প্রাইভেট জেট নিয়ে অপেক্ষা করবে। আমরা এখান থেকে সহি সালামতে বের হতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না। সোজা আপনার বহুল আকাঙ্ক্ষিত আমাজনে গিয়ে পৌঁছাবো। কথাগুলো বলে নিজের বাঁধা মুখের উপর দিয়ে টুক করে সাফওয়ানের ঠোঁটে একটা চুমু বসিয়ে দিয়ে নিজের প্যান্টের পকেট থেকে সাফওয়ানের 2 সাইডেড সোটটা বের করে সাফওয়ানের কোলের উপর ছড়িয়ে দিল। আর এরপর নিজের কালো রাঙা ব্যাকপ্যাকটা নিয়ে ও দরজা খুলে বেরিয়ে গেল। সাফওয়ান ওর সোটটা হাতে নিয়ে একবার তার উপর চোখ বুলিয়ে তাকিয়ে রইল ওর রিমোট যাওয়ার পানে।
মনে মনে নিজের স্ত্রীর নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও। তারপর আবার জোনাসে দেওয়া ম্যাপখানার দিকে নজর বোলাতে লাগলো। মাথার ভেতর ম্যাপের চিত্রটা গেঁথে নেওয়ার চেষ্টায় আছে ও এখন। রুমাইশা দরজা দিয়ে বেরিয়েই সামনের লম্বা বারান্দা দিয়ে হেঁটে যেতে লাগলো। বারান্দাটার দুপাশেই সারি সারি কামরা, সেগুলো সব পরিত্যক্ত। সাফনকে অন্যান্য সাধারণ ল্যাব কর্মচারীদের হাত থেকে লুকাতে বিশেষভাবে ওই রুমটি তৈরি করা হয়েছে এবং সন্দেহের তালিকায় না আসার জন্য এইদিকে কোনো গার্ডও রাখেনি ওরা। শুধুমাত্র বারান্দাতে ঢোকার মুখে লেজার ট্র্যাপ দিয়ে রেখেছে, যেটার কথা ম্যাপে উল্লেখ করা না থাকলেও রুমাইশার চোখে স্পষ্ট হয়ে ধরা পড়েছে সেটা। সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে বিশেষ কিছু লাইট আর পার্টিকেল দেখার ক্ষমতা রুমাইশা পেয়েছে তার শরীরে দেওয়া ফ্লুইডের কারণে। কিছুদূর এগিয়ে গিয়ে অ্যাশলি মেয়েটার নিথর দেহটা চোখে পড়ল ওর। ওকে এখনো কেউ খেয়াল করেনি, এদিকে কারো আসার প্রয়োজন পড়েনি বোধ হয়। কিন্তু পরক্ষণেই অ্যাশলির মৃত্যুর খবরটা বিশেষ লোকগুলোকে জানানোর একটা মতলব খেললো ওর মাথায়। বাঁকা হাসলো ও। তারপর আবার হেঁটে হেঁটে এগোতে শুরু করলো। ও বর্তমানে যে ফ্লোরে আছে সেটা 4th ফ্লোর। প্রতিটা ফ্লোর 10টি ভিন্ন ভাগে বিভক্ত। এই ফ্লোরের অন্যদিকের প্রথম 5টা ভাগ জুড়ে ল্যাব, তারপরে 3টা ভাগে ল্যাবের কর্মী আর কিছু শিক্ষানবিশদের রেসিডেন্স এরিয়া, আর তারপরের 2টা ভাগ পরিত্যক্ত, যেখানে ওরা সাফওয়ানকে রেখেছে। এদিকে কেউই থাকে না। রুমাইশা বারান্দার মুখের কাছে পৌঁছালে লেজার ট্র্যাপটা দেখতে পেল। ঈষৎ লাল আর ঈষৎ সবুজ রঙের লেজার রশ্মিগুলো তির্যকভাবে বারান্দার মুখের স্থানটার ছাদ আর ফ্লোর স্পর্শ করে এক অদ্ভুত নির্দিষ্ট নকশা সাজিয়ে আছে। যে কেউ এই রশ্মিগুলোর ভেতর দিয়ে অতিক্রম করলে সাথে সাথেই সাইরেন বেজে উঠবে। রুমাইশা সেই লেজার রশ্মিগুলোর নকশা অনুসরণ করে লেজার রশ্মির খালি জায়গাগুলোর ভেতর দিয়ে দক্ষতার সাথে নিজের শরীর গলিয়ে অপর পাশে চলে গেল। জোনাসের দেওয়া ম্যাপটা মাথার ভেতর গেঁথে নিয়েছে। বিল্ডিং এর কোথায় কি আছে সব ওর নখদর্পণে এখন। এই এরিয়াটা পার হয়ে রেসিডেন্স এরিয়াতে ঢুকলো রুমাইশা। রাতের এখন প্রায় 3টা। প্রায় সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই এরিয়াটা পুরো সিসি ক্যামেরার আওতাধীন। সেগুলো বারে বারে মুভ করছে, করে চারপাশটা নজরে রাখছে। কোথায় কোথায় সিসি ক্যামেরাগুলো সেট করা সেটা রুমাইশা একবার মাথার ভেতর এঁকে নিল। রেসিডেন্স এরিয়ার 2 নম্বর খণ্ডে মাইকেলের কামরা। রুমাইশার গন্তব্য সেখানেই। বড় করে একটা দম নিল রুমাইশা, আর এরপরই নিজের দম আটকে ধরে ছুটে চলল ও। এতটাই দ্রুত গতিতে পুরো এরিয়াটা ও পার করলো যে কোনো সিসি ক্যামেরা কোনো ধরনের আনওয়ান্টেড এন্টিটি ডিটেক্ট করতে পারলো না। এটা ওর ফিজিক্যাল চেঞ্জেসের ভেতর আরেকটা। প্রচণ্ড দ্রুত গতিতে ছোটা, যা খুবই উন্নত মানের ক্যামেরা ছাড়া ডিটেক্ট করা খুবই কষ্টকর। এক ছুটে রুমাইশা চলে এলো মাইকেলের কামরার এদিকটায়। কিন্তু সমস্যা এখানেই, মাইকেলের রুমের দরজার দিকে তাক করিয়ে রাখা আছে একটা সিকিউরিটি ক্যামেরা। এটার ক্ষমতা অন্য ক্যামেরাগুলোর থেকে বেশি। মাইকেলের মতো গুরুত্বপূর্ণ একজনের কামরায় কখন কি ঢুকছে বা বেরোচ্ছে সেগুলো নজরদারিতে নিয়োজিত ব্যক্তিরা নজরে রাখে 24 ঘন্টা। কিন্তু মাইকেলের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে হলে রুমাইশাকে তো স্থির হতে হবে কিছুক্ষণের জন্য হলেও, এতে ও সবার নজরে পড়ে যাবে। তাই রুমাইশা মাইকেলের কামরার কিছুটা আশেপাশে এসে একটা ক্যামেরাবিহীন জায়গা দেখে লুকিয়ে পড়ল। এইখান থেকে মাইকেলের রুমের সামনে সিসি ক্যামেরাটা দেখা যাচ্ছে। সেটা যে কোনো আনওয়ান্টেড এন্টিটি ডিটেক্ট করতে পারলে সেদিকে মুভ করবে। রুমাইশা আবারও দম নিল, আর এরপরই প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে গিয়ে ক্যামেরাটা ওকে ডিটেক্ট করে ফেলার আগেই মেঝে থেকে লাফিয়ে দক্ষতার সাথে নিজের পাটা ঘুরিয়ে প্রচণ্ড গতিতে একটা লাথি দিল ক্যামেরাতে। ক্যামেরাটা ওর স্ট্যান্ড থেকে ভেঙে খুলে গিয়ে নিজের জায়গা থেকে 20-30 হাত দূরে গিয়ে টুকরো টুকরো হয়ে পড়ে গেল। আর ক্যামেরাটাকে সরানোর পরপরই ও ঢুকলো মাইকেলের কামরায়। এদিকে ক্যামেরাটা হঠাৎ ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় নজরদারিতে থাকা লোকগুলো সতর্ক হয়ে উঠল। কিভাবে কি হলো ওরা কিছুই বুঝলো না। ক্যামেরা ব্ল্যাকআউট হয়ে যাওয়ার আগ মুহূর্তের ফুটেজগুলো ওরা চেক করলো কয়েকবার, কিন্তু সন্দেহজনক কিছুই পেল না। তাই বেশি কিছু না ভেবে ওরা ধীরে সুস্থে এগোতে থাকলো নতুন ক্যামেরাটার বর্তমান অবস্থা দেখতে। মাইকেল বেঘরে ঘুমাচ্ছে, নাক ডাকছে মাঝে মাঝে। নিঃশ্বাসের সাথে সাথে 50 ঊর্ধ্ব মাইকেলের কিঞ্চিত মেদযুক্ত পেটটা ওঠানামা করছে। এমন সময় কেউ যেন ওর কানের কাছে এসে ভৌতিকভাবে ফিসফিস কণ্ঠে বলতে লাগলো, মাইকেল, মাইকেল, আই এম অ্যাশলি, হেল্প মি, আই এম ডাইং মাইকেল, মাইকেল, আই এম অ্যাশলি, হেল্প মি, মাইকেল। মাইকেলের ঘুম পাতলা হয়ে এলো কানের কাছে শব্দগুলো আর একবার ধ্বনিত হতেই চোখ মেলে তাকালো। আর তাকাতেই অন্ধকারের ভেতর নিজের পেটের উপর কাউকে বসে থাকতে দেখলো, কিন্তু ঠিক কে বসে আছে তা বুঝতে পারলো না। চশমাটা সাইড টেবিলের উপর রাখা আছে। প্রথমে অবয়বটাকে অ্যাশলি ভেবে মাইকেল খুশি হয়ে হাত বাড়াতে গেল অবয়বটার দিকে। আর ঠিক সেই মুহূর্তে অবয়বটা তার চোখ দুইটা মেলে ধরলো। সবুজাভ হলুদ রঙা হিংস্রতায় পরিপূর্ণ চোখ দুইটা থেকে আলো ঠিকরে পড়ছে। অন্ধকারের ভেতর এমন দৃশ্য দেখে মাইকেলের হৃৎপিণ্ড থেমে গেল যেন। ভয়ে আঁতকে উঠে ও চোখ দুইটা বড় বড় করে হাঁপাতে লাগলো। আর তার এই প্রাণ ওষ্ঠাগত হয়ে যাওয়ার মুহূর্তেই অবয়বটা হঠাৎ করে দাঁত মেলে হাসলো।
আর অন্ধকারের ভেতর সাদা রঙা দাঁতগুলো চকচক করে উঠল। নাকিসুরে হি হি হাসি বেরিয়ে এলো অবয়বটার মুখ থেকে। মাইকেলের হার্ট ফেল হবার জোগাড় হলো। গোঙাতে গোঙাতে মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো সে। এরপর সাইড টেবিলটা হাতড়ে কোনো রকমে চশমাটা খুঁজে চোখে দিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে আবার নিজের পেটের উপর তাকালো। না, কেউ নেই। এসব কি তাহলে তার স্বপ্ন ছিল? স্বপ্নে কি এমন বাস্তবের মতো হয় কখনো? মাইকেল উঠে বসলো বিছানায়, সাইড টেবিলে রাখা পানির গ্লাসটা থেকে পানি খেলো 2 ঢোক, আর তারপর নিজের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছলো। উফ, কি ভয়টাই না পেয়েছে সে। স্বপ্ন দেখে যে মানুষ এতটা ভয় পেতে পারে তা নিজেকে না দেখলে মাইকেল বুঝতোই না। নিজের ছেলে মানুষদের নিজেই খানিক হেসে নিল। কিন্তু এরপর অ্যাশলির কথা মনে হতেই বিছানা থেকে নেমে বাইরে চলে গেল মাইকেল। আর তার রুমের ভেতর কাবার্ডের পাশে দাঁড়িয়ে থাকা রুমাইশা ফিসফিসানি শব্দেই হে হে করে হেসে উঠল। তারপর নিজের মনে মনেই বলে উঠল, শালার বুইরা, তোর জন্য সারপ্রাইজ রেডি রাখছি, গিয়ে দেখে আয়। আর তারপর কাবার্ডের পাশ থেকে বেরিয়ে এসে নিজেও রুম থেকে বেরিয়ে গেল। আর এরপর প্রচন্ড দ্রুত গতিতে ছুটে ও 4th ফ্লোর থেকে বেরিয়ে গ্রাউন্ড ফ্লোরে চলে এলো। আসার সময় নজরদারিতে নিযুক্ত কয়েকটা লোককে ও পাশ কাটিয়ে চলে এলো। ওরা হাতে একটা নতুন ক্যামেরা নিয়ে 4th ফ্লোরে যাচ্ছে। যদি পুরোনো ক্যামেরাটা ঠিক হওয়ার মতো অবস্থায় না থাকে তবে নতুনটা লাগাবে। লিফটটাতে হঠাৎ একটু সমস্যা দেখা দিয়েছে। বাটনগুলোর কয়েকটা হঠাৎ করে কাজ করছে না, তাই ওরা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। সিঁড়িগুলোতে স্বল্প আলো, সেই স্বল্প আলোর ভেতর দিয়েই রুমাইশা বুলেটের গতিতে ওদেরকে পাশ কাটিয়ে চলে গেল। সবার প্রথমে থাকা ছেলেটা তার সামনে দিয়ে চলে যাওয়া কোনো এন্টিটির উপস্থিতি টের পেলেও বাকিরা পেল না। রুমাইশা ওদের পাশ দিয়ে চলে যেতেই প্রথম জন দ্বিধান্বিত হয়ে দাঁড়িয়ে গেল। তারপর পেছনে একবার তাকিয়ে দেখলো আসলে সেটা কিছু ছিল কিনা। এতে পেছনের লোকগুলো বিরক্ত হলো। প্রথম লোকটাকে ওরা ধমক দিল রাস্তার মাঝে হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ায়। প্রথম লোকটাও আর বেশি কিছু না ভেবে আবার হাঁটা চালিয়ে গেল। গ্রাউন্ড ফ্লোরে ভার্সিটির স্টুডেন্টরা কেউ কেউ ঘুরঘুর করছে এখনো, তাই রুমাইশার একটু সুবিধাই হলো। ও স্বাভাবিক মানুষজনদের মতো করেই বেরিয়ে এলো সেখান থেকে। আর তখনই 4th ফ্লোর থেকে একসাথে অনেকগুলো চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া গেল। ওরা হয়তো অ্যাশলির লাশ পেয়ে গেছে। কালো পোশাকের আড়ালে হাসল রুমাইশা। উপযুক্ত একটা কাজ করেছে সে, ফালতু মেয়ে। আশেপাশে থাকা গার্ডগুলো রুমাইশাকে খেয়াল করলো, কিন্তু স্টুডেন্ট হতে পারে ভেবে কেউ কিছু বলল না। কিন্তু সন্দেহের চোখে তাকালো। রুমাইশা সেসব দৃষ্টি উপেক্ষা করেই মাথা উঁচু করে সদর্পে হেঁটে হেঁটে একসময় ভার্সিটি এরিয়া থেকে বেরিয়ে এলো। সকালবেলা সিরেনার ডাকে ঘুম ভাঙল রুমাইশার। গতকাল ভার্সিটি থেকে ফিরেই ও এসে ঘুমিয়ে পড়েছে। পোশাকটাও বদলায়নি, ওভাবেই ঘুমিয়েছে ক্লান্তির কারণে। সিরেনার ডাকে উঠে বসলো রুমাইশা। সিরেনা ওকে বলল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও রুমাইশা কাদের, খাবার দিয়েছি আমি। আর জোনাসের তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, দ্রুত আসো। রুমাইশা একটু অবাকই হলো। প্ল্যানে আবার কোনো পরিবর্তন হলো নাকি? কিন্তু পরিবর্তন কেন হবে? ও বিছানা থেকে নামতে নামতে সেরেনার উদ্দেশ্যে বলল, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে এখনই আসছি। ওর কথা শুনে সেরেনা হাসি মুখে চলে গেল রুম থেকে। রুমাইশা দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলো। জোনাস আর সেরেনা আগে থেকেই বসে আছে সেখানে। রুমাইশার জন্য অপেক্ষা করছে ওরা। রুমাইশা এসেই টেবিলে বসলে ওরাও খাওয়া শুরু করলো। রুমাইশা একবার আর চোখে দেখে নিল জোনাসকে। জোনাসের মুখখানা থমথমে, বরাবরের মতো ফানি মুটে নেই সে। রুমাইশা বুঝলেও গুরুতর কিছু হয়েছে। খাবার টেবিলে কেউ কোনো কথা বলল না। চুপচাপ খাওয়া শেষ করে সেরেনা উঠে চলে গেল ওর রুমে। আর জোনাস খাওয়া শেষে ডাইনিং টেবিল থেকে উঠে রুমাইশের খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় টেবিল থেকে কিছুটা দূরে রাখা সোফার উপর গিয়ে বসল। রুমাইশা একটু দ্রুত গতিতেই খাওয়া শেষ করলো। এক প্রকার পানি দিয়ে খাবারগুলো গিলে ফেললো ও। তারপর নিজেও উঠে গিয়ে জোনাসের বিপরীত দিকের সোফায় গিয়ে বসলো। এরপর পাশ থেকে একটা কুশন বালিশ নিয়ে কোলের ওপর রেখে ও জোনাসকে বলল, জি বলুন, আমি শুনছি। কি হয়েছে? প্ল্যানে কোনো চেঞ্জ? জোনাস একটু নড়ে চড়ে বসলো। তারপর বলল, সাফওয়ানকে দেখাশোনা করতে একটা মেয়ে, কাল রাতে সে মারা গেছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সে দুর্ঘটনার কারণে মারা গেছে। তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে আজ সকালে। কিন্তু ওই মেয়েটাকে তুমি খুন করেছো বলে আমার ধারণা। রুমাইশা জোনাসের কথায় উপরে নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জোনাস সেটা দেখে দীর্ঘশ্বাস ছাড়লো একটা। তারপর আবার বলল, ওখানের একটা সিকিউরিটি ক্যামেরা কেউ একজন ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আর এই সব ঘটনার কারণে ওরা আর কাউকে বিশ্বাস করছে না। পুরো ভার্সিটিতে ওরা সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে ল্যাব এরিয়াতে। এখন সাধারণ মানুষও ভালোভাবেই বুঝতে পারছে যে সেখানে কিছু একটা আছে যাকে ল্যাব পার্সনসরা আড়াল করার চেষ্টা করছে। আর তার চেয়ে বেশি দুঃখের ব্যাপার হলো, ওরা ল্যাব এরিয়াতে যে গার্ড মোতায়েন করেছে তারা সব হার্ভার্ডের গার্ড, সবাই অস্ত্রধারী। সুতরাং সাফওয়ানকে ওখান থেকে বের করা সহজ হবে না। আর পোস্টমর্টেম রিপোর্টে যদি ওই মেয়েটার অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা থাকে, তবে সাফওয়ানকে সেখান থেকে বের করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। আর ল্যাব এরিয়ায় স্টুডেন্টদেরকেও ঢুকতে দিচ্ছে না, স্পেশাল পারমিশন ছাড়া।
এতে করে তুমিও আর স্টুডেন্টদের বেশ ধরে সেখানে ঢুকতে পারবে না। রুমাইশের মুখের ওপর চিন্তার ছাপ দেখা গেল। কিছুক্ষণ চুপ থেকে ও জোনাসের উদ্দেশ্যে বলে উঠল, আপনাদের ফ্রেন্ড রবার্ট তার পার্সোনাল জেট প্লেনটা নিয়ে আসার প্ল্যানে কোনো চেঞ্জ হবে না তো? জোনাস মাথা নাড়িয়ে বলল, না, ওর বা আমার কারো কোনো সমস্যা হবে না। একবার প্লেনে উঠতে পারলে আর কোনো সমস্যায় পড়তে হবে না আমাদের। কিন্তু সে প্লেন পর্যন্ত আসাই সবচেয়ে কঠিন ব্যাপার। হারবার্টের গার্ডগুলো অনেক দক্ষ। তাদেরকে ফাঁকি দিয়ে সাফওয়ানকে নিয়ে বেরিয়ে আসা খুব কষ্টকর হবে। সাফওয়ান যদি সুস্থ থাকতো তবে কোনো চিন্তাই ছিল না। হারবার্টের ওসব দক্ষ গার্ডরা ওর কাছে ডাল ভাতের মতো। কিন্তু ওর শরীরের অবস্থাটা তো তুমি গিয়ে দেখেছো। হাড় লিকলিকে হয়ে আছে, প্রচন্ড দুর্বল ও এখন। এই অবস্থায় ফাইট করা ওর পক্ষে এক প্রকার অসম্ভব। আর এই লাইনে তুমি নতুন, তুমি এখনো দক্ষ হয়ে ওঠোনি, তাই তোমাকে ওদের মাঝে একা ছেড়ে দেওয়া মোটেই ঠিক হবে না। রুমাইশা মেজের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলল, প্ল্যানে কোনো চেঞ্জ হবে না জোনাস, আপনি চিন্তা করবেন না। আমি আর সাফওয়ান সবটা সামলে নেব। আপনি শুধু জেট প্লেনটাকে সময় মতো সঠিক জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আপনার আর রবার্টের সাথে আমি ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে যোগাযোগ রাখবো সারাক্ষণ। পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আমি প্রতি মুহূর্তে ইনফর্ম করব। জোনাসের কণ্ঠের এমন দৃঢ়তা আর এমন সাহসিকতা দেখে সত্যি অবাক হলো। মনে মনে বলল, সাফওয়ানের উপযুক্ত বউ। তারপর মুখে বলল, ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা না হলে আমার এখানে আর কিছুই বলার নেই। আমি রবার্টকে ইনফর্ম করে দিচ্ছি। আমি আর ও সময় মতো প্ল্যান মাফিক নির্ধারিত জায়গায় গিয়ে অপেক্ষা করব। তোমরা কোনো বিপদে যেন না পড়ো, তার জন্য গডের কাছে প্রার্থনা করি। রুমাইশা দৃঢ়তার সাথে নিজের মাথা নাড়ালো। চোখে ওর আত্মবিশ্বাসের ঝলক। জোনাসের সাথে আলাপ শেষ করে ও উঠে নিজের রুমে গেল। তারপর দুপুরের অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো। এই মুহূর্তে হার্ভার্ডের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে রুমাইশা। স্কিন টাইট একটা কালো রঙা প্যান্টের সাথে ছাই রঙা ক্রপ টপ পরে আছে। গায়েও সাদা কালো মিশেলের হাইকিং শু, পিঠে কালো রঙা ব্যাকপ্যাক। ববকার দেওয়া চুলগুলো রোদ পড়ে ঝকমক করছে। কালো রঙা গগলসের নিচে উজ্জ্বল চোখ দুটো প্রিয়তমাকে দেখার আশায় মুখিয়ে আছে। চোখে মুখে আজ ওর কিছুই ঢাকা নেই। নিজেকে আজ উন্মুক্ত করে এসেছে ও কাজের সুবিধার্থে। কালো আর খয়েরি সংমিশ্রণের ঠোঁট দুটোতে অদ্ভুত সুন্দর হাসি। মুখে হাসি ফুটিয়ে গেটের ভিতর দিয়ে দৃঢ় পায়ে হেঁটে ভেতরে ঢুকলো ও। নিজের অভিযানের সফলতা যেন চোখের সামনে ভাসছে ওর। শুনলেন রানী আমিনার লেখা অফিডিয়ান গল্প থেকে পর্ব 56, 57, 58। গল্পটির পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।